যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মীর হাসান। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে বাংলাদেশ অচিরে পৌঁছবে এবং এর কৃতিত্ব আপামর জনসাধারণের কথা বলে এমন বাস্তবতা কথা যেমন সরকার প্রধানের সামনে আনছেন, তেমনি সুশাসন প্রতিষ্ঠার মত প্রকাশের স্বাধীনতা, এমন নানান বিষয়গুলো অভিযোগ আকারে সামনে চলে আসছে। এর প্রতিবাদে বা এসব বন্ধের দাবিতে অনেকে মাঠেও নামছেন, বিপক্ষ পক্ষগুলো এবং রাজনীতির মাঠে এমন নানান প্রাসঙ্গিক বিষয়গুলো আজকে আমি আলোচনায় আনতে চাই। আপনাদেরকে আমন্ত্রণ। আজ আলোচনার জন্য আমরা একাধিক অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হয়ে নেব। আমি ডান দিক থেকে আমাদের পরিচয় পর্বটা শুরু করতে চাই। আমার ডান দিকে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। একই সঙ্গে স্বাগত জানাতে চাই বার্তা প্রধান সম্পাদক জিটিভির সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকেও। এবং একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আপনাকেও। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করব, তবে শুধু টাইটেল ব্রেক আছে এরপরই। আমি আলোচনাটা সরাসরি শুরু করতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে দিয়েই। আমি যে প্রসঙ্গটা নিয়ে শুরু করতে চাই, নিশ্চয়ই আপনি গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, দৈনিক পত্রপত্রিকা সব দিকে নজর রেখেছেন। সেই জায়গা থেকে আলোচনাটা শুরু করব। আমরা যখন দেখতে পাই এই আলোচনাটা ভীষণ রকমভাবে সোশ্যাল মিডিয়াগুলোতে এসছে, যে ধরেন সব দিক থেকে এগিয়ে যাওয়া সরকারের উন্নয়নের প্রসঙ্গগুলো যখন সামনে আসে, তখন এটার কৃতিত্ব সরকারকে দেয়া হয় বা সরকার প্রধানকে দেয়া হয়। সেই জায়গা থেকে অনেকেই এই প্রশ্নটা তুলছে এবং এই কথাটাই বলছে যে যদি এই সব অগ্রগতি উন্নয়নের ভাগিদার বা কৃতিত্ব সরকার প্রধানকে দেয়া হয়, তাহলে অতি সম্প্রতি লেখক মুশতাক আহমেদের মৃত্যু কিংবা একজন এখন পর্যন্ত বিনা বিচারে জেলে আটকে থাকার দায় একজন কিশোরের, সেগুলো আসলে কিভাবে এই সরকার এড়াবে? ধন্যবাদ আপনাকে। আসলে সুখবর নিয়েই তো আলোচনাটা সূত্রপাত হয়েছে, আমি ওই জায়গাটাই যাই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা সম্ভাবনার স্বর্ণদুয়ারে প্রবেশ করেছে এবং সেটি হলো সম্পূর্ণত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ বাংলাদেশ লাভ করেছে এবং উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা আমরা আজকে অর্জন করেছি। এই যে অর্জন, এর অর্জনের পিছনে তো অনেক গল্প আছে এবং সেই গল্পটা নিশ্চয়ই দেশবাসী জানে এবং জাতির পিতা যে নেতৃত্বে এই সদ্য স্বাধীন যে রাষ্ট্র, সেই জাতিরাষ্ট্রের যে এগিয়ে চলা, তারপরে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সমস্ত কিছু পার হয়ে আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 3 টার্ম বাংলাদেশ একটা উন্নয়নের স্বপ্নযাত্রায় আছে এবং আজকে দৃশ্যমান উন্নয়নগুলোই হচ্ছে এবং সেই উন্নয়ন আমরা যেমন দেখছি, পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব সরকার, রাষ্ট্রপ্রধান তারাও কিন্তু এই যে করোনা মহামারীকালে জীবন জীবিকার সমন্বয় করে অর্থনৈতিক চাকাকে গতিশীল রাখা, তারপরে অবশ্যই এই উন্নয়নগুলো যখন দেশের মানুষ দেখছে, দেশের বাইরের মানুষ দেখছে, তখন একই সঙ্গে এটাও কিন্তু সবার চোখে পড়ছে। দেশের বাইরের গণমাধ্যমগুলো বলেন, অনেক পররাষ্ট্র লোকজনরা বলেন, সব জায়গা থেকে এই প্রশ্নটা কিন্তু জোরালোভাবেই আসছে। আমি আপনার প্রসঙ্গে আসছি। জি, সেটি হলো যে আজকে অর্থনীতির সমস্ত ইন্ডিকেটরগুলোই শো করছে যে কীভাবে মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক এবং পরিবেশগত ভঙ্গুরতা, সমস্ত যে ইন্ডিকেটর, এই সব জায়গাগুলোর উত্তরণ ঘটিয়েই তো বাংলাদেশ আজকে এই যে একটা পর্যায়ে এসে পৌঁছেছে। তবে আপনি যে প্রসঙ্গটি বললেন সেটি তো আলোচনা আছে এই কারণে যে আমাদের ডিজিটাল বাংলাদেশের একটা অবস্থায় আমরা আছি এবং সেই বাংলাদেশের শহরের নাগরিকদের পাশাপাশি একেবারে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু এই ডিজিটাল সুবিধা পৌঁছে গিয়েছে। কিন্তু ডিজিটাল সুবিধাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ কিন্তু বিভিন্ন রকমের অপপ্রচার করে দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে এবং শুধু উন্নয়ন অগ্রগতি না, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। লেখক মুশতাক বা আমি শেষ করছি। লেখক মুশতাক এখানে কোনো বিষয় না, লেখক মুশতাকের ব্যাপারটি ভিন্ন। ভিন্নটা এই কারণে যে লেখক মুশতাক কি কারণে গ্রেপ্তার হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, আমি ডিটেলসে আমি যাচ্ছি না। কিন্তু তার এই যে মৃত্যু, এটা কোনোভাবেই আমরা কামনা করি না অথবা মৃত্যু কাম্য নয়। কিন্তু এ বিষয় নিয়ে
নিশ্চয়ই ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বক্তব্য আসছে যে তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু এটিকে কেন্দ্র করে মানে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে সেটিও কিন্তু কি ধরনের বিশৃঙ্খলা? মানুষ মাঠে নামছে, প্রতিবাদ জানাচ্ছে, এটা বিশৃঙ্খলা? প্রতিবাদ জানানো না, বিশৃঙ্খলা? প্রতিবাদ তো হতেই পারে, কিন্তু প্রতিবাদের ভাষা তো বিভিন্ন রকমের আছে, কিন্তু মানে একেবারে এটি নিয়েই মাঠ গরম করার জন্য যে রাজনৈতিক উদ্দেশ্য সেটি কিন্তু একটা ভিন্ন যারা নামছে মাত্রা আছে। মাঠে, যারা নামছে মাঠে, তাদেরকে তো জানতে হবে যে লেখক মুশতাক বলেন, কিশোর বলেন, কাজল বলেন, এদের অপরাধটা আসলে কি ছিল, কি করেছিল তারা, যার কারণে একটা লোক 10 মাস ধরে কারাগারে, আরেকটা লোক এখনো কারাগারে, তাদের জামিন হয় না। স্বভাবতই যে মানুষগুলো ক্ষুব্ধ, তারা মাঠে নামছে সংক্ষুব্ধ, তারা তো জানতে চায়, এটা তো ব্যাখ্যা দিতে হবে না, নিশ্চয়ই নাকি? তারা তো গ্রেপ্তার, এবং তারা কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার হয়েছে, এবং সেখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে তাহলে আইনি সুবিধা গ্রহণ করার অধিকারও তাদের আছে, এবং নিশ্চয়ই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাদেরকে মুক্ত হতে হবে, এবং সেটি নিশ্চয়ই তাদের পক্ষ থেকে করা হচ্ছে, এবং সেখানে হয়তো মানে আইনি কাঠামোর মধ্যে এমন কিছু হয়তো বিষয় আছে যাতে তারা মুক্তি পাচ্ছে না, এটিও হয়তো বিষয়। সেটাই তো কিন্তু অবাক হওয়ার বিষয় যে কি এমন আইনি প্রক্রিয়া আছে বা কি এমন জটিলতা আছে যে একটা লোক মানে 6 বার ধরে জামিনের আবেদন করছেন, যেই আইনের মধ্যে বলা আছে যে কত কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে, সেটা অতিক্রম হয়ে গেছে, এখন তো সেই জায়গায় জামিনটা ন্যায্য পাও না। কিংবা এই যে লেখক মুশতাকের বিষয়, সেই জায়গায় তো অস্পষ্টতা থেকে গেছে, অনেকেই তাদের ফেসবুক থেকে শুরু করে সব কিছু ঘাটাঘাটি করার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন সেটা কি এমন লিখেছিলেন, কারো কাছেও কেউ স্পষ্ট হওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকেও আমি আবার একটু আপনার কাছে বিশ্লেষণ জানতে চাইবো যে এই যে প্রসঙ্গটা সবাই খুব ভীষণ রকম ফিল করছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে, যে সেটা খুব বেশি পরিমাণ সাংবাদিকরা সাফার করছে। এখন এই যে সাফার করছে, সেই বিষয়টা আসলে সাংবাদিকরা তুলে ধরার ক্ষেত্রে, জায়গা মতো বলার ক্ষেত্রে আসলে সঠিক কাজটা করতে পারছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, মুশতাক, আপনি ঠিকই বলেছেন, মুশতাক এবং কিশোরের আমরা যে তাদের ফেসবুক পেজ ঘেটে ঘেটে আমরা যা দেখেছি তাতে ঠিক বোঝা যাচ্ছে না যে অপরাধটা কোথায় করেছে যে তাদেরকে ধরে নিয়ে গেছে, কিন্তু কিছু লেখা পাওয়া যাচ্ছে, কিছু কার্টুন পাওয়া যাচ্ছে ব্যক্তি বিশেষকে বিরুদ্ধে বা ব্যক্তি বিশেষকে নিয়ে, বিরুদ্ধে বলবো না, ব্যক্তি বিশেষকে নিয়ে কত দাগি আসামি জামিন পেয়ে যায়, বিদেশ থেকে উড়ে এসে দেখা যায় যে জামিন নিয়ে ঘরে চলে যায়, এবং খুনের লোকও জামিন পায়। কিন্তু মোশতাক কেন 6 বার জামিন পেল না বিচার বিভাগের কাছে, এটা আমাদের একটা জানার জায়গা, এবং কারা তার জামিনের বিরোধিতা করেছে, এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কী ভূমিকা, সেটাও কিন্তু একটা চিন্তা করার ব্যাপার আছে। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কিন্তু আমরা শুরু থেকেই বলছি যে যেটা 2006 সালে বিএনপির আমলে করা আইসিটি অ্যাক্টের 57 ধারা, সেইটি বাতিলের দাবি করলাম আমরা, কিন্তু শেষ পর্যন্ত পেলাম হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 32 ধারা, যেখানে জামিন অজামিনযোগ্য ধারায় যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে একজন এসআই এর মনে হলেই ধরে নিয়ে যেতে পারে, এমনকি আপনার হাতে থাকা ডিভাইস কিংবা আপনার অফিসে থাকা ডিভাইসকে কনফিসকেট করতে পারে। এরকম একটা ব্ল্যাঙ্কেট ক্ষমতাটা নিয়েই আমাদের কিন্তু অনেক দিন থেকেই আপত্তি, এবং আমরা এই আপত্তিটা শুরু থেকে জানিয়ে আসছি। ডিজিটাল প্ল্যাটফর্মে যেহেতু আপনি আছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে থাকা মানুষকে নিরাপত্তাটা দিতে হবে, এবং সেই জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজনীয়তা নিয়ে কিন্তু কোনো বক্তব্য নেই, কারণ প্রয়োজনটা আছে। আপনি যদি দেখেন যে এই জায়গা থেকে একটু বলি যে এখনো সাংবাদিকদের মধ্যে অনেকেরই এই মতটাও দেওয়ার চেষ্টা করেছেন যে তারা একেবারেই প্রয়োজন অনুভব করছেন না, সেটা হতে পারে। আমি আমার জায়গাটা বলছি, আমরা আমরা দেখছি নারীর প্রতি, আমরা দেখছি যে কোনো লেখকের প্রতি, যেমন মুক্তমনা লেখকদেরকে এই ফেসবুকেই কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছে, অভিজিৎ কিন্তু পরবর্তীতে হত্যার শিকার হয়েছেন, এবং আমরা দেখছি যে ক্রমাগত কাউকে নাস্তিক উপাধি দেওয়া হচ্ছে, ক্রমাগত কাউকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাকে নারীদের প্রতি যাচ্ছেতাই এভাবে আক্রমণ করা হচ্ছে, এবং এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মানুষের অর্জন, ইতিহাস নিয়ে নানা ধরনের কটাক্কা করাচ্ছে। আপনি সেই আইনের নিশ্চয়ই আইনের প্রতি, কিন্তু আমি একটু শেষ করি, কিন্তু এই যে অজামিনযোগ্য একজন এসআইয়ের হাতে এত বড় ক্ষমতা, এবং এগুলো নিয়ে তো প্রশ্ন আছে, কিন্তু আপনি যে প্রসঙ্গগুলো তুলছিলেন অনেকেই এই অভিযোগটা বলছেন বা এই দাবিটা করছেন যে যেই প্রসঙ্গগুলো আপনি এখন বললেন যে কার কার বিরুদ্ধে কি ধরনের হুমকি টুমকি দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো তারা বলছেন যে এগুলো তো দেশের প্রচলিত অনেক আইন দিয়েই এগুলো আমি সেই জায়গাটায় আসছিলাম যে আপনি তো এটা প্রচলিত আইন দিয়েই আসলে আপনাকে কেন একটা আলাদা আইন, অথবা যদি সাইবার অ্যাক্ট আপনি করতেই হয়, অন্যান্য দেশে কি ধরনের আছে, ইউরোপে কিরকম আছে, আমেরিকায় কি আছে, আমরা যেটা করেছি আগের আইনটাকে হুবহু কপি করে, বরং নতুন যেটা করেছি আগের আইনে কোর্টে মামলা হতো, এখন সরাসরি থানায় মামলা হয়ে যাচ্ছে, এবং মামলা হওয়ার সাথে সাথে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। গত বছর আমরা দেখেছি 32 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, 75 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 42টি মামলা।
আপনি শুনে অবাক হবেন, এটা প্রান্তিক পর্যায়ে বেশি হচ্ছে, যেটা আফজাল বলছিলেন। এবং এই প্রান্তিক পর্যায়ে কি হয়েছে, কোনো সরকারি খবর পর্যন্ত দেওয়ার পরে ত্রাণ চুরির খবর র্যাব দিয়েছে যে ত্রাণ চুরির অপরাধে কাউকে গ্রেফতার করেছে, সেই নিউজ লেখার কারণে সংক্ষুব্ধ ব্যক্তি একটি ডিজিটাল আইনে মামলা করেছেন, তখন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে। আপনি দেখেন তথ্যের জায়গাটা, সরকারি তথ্য পাওয়ার তখনও দেখাচ্ছে যে ফলে আমরা বলবো যে এই ডিজিটাল সিকিউরিটি একটা কে কি উদ্দেশ্যে কার বিরুদ্ধে কেন প্রয়োগ করছে এইটি বিবেচনা করার একটা বড় সময় চলে আসছে। মোশতাকের মৃত্যুর মধ্য দিয়ে, মোশতাক সাংবাদিক ছিলেন কিন্তু মোশতাক লেখক ছিলেন, মোশতাক একজন উদ্যোক্তা ছিলেন, এবং তারা কাকে টার্গেট অথবা তাদেরকে কে টার্গেট কিন্তু করছে। এই সাংবাদিক যারা নেতারা আছেন আপনারা, বা যাদের খুব সুযোগ হয় একেবারে সরকারের শীর্ষ ব্যক্তি বা সরকার প্রধানের কাছে যাওয়ার বা তার সংবাদ সম্মেলন কভার করার, সেই জায়গা থেকে আমরা অনেককেই এই অভিযোগটা জানাতে দেখি যে সেখানে গিয়ে আসলে যেহেতু আপনার খুব সহজেই টকশোতে যতটা বলেন, সেই সরকার প্রধানের সামনে গিয়ে নক করাটা আরো সহজ বিষয়, সেই জায়গা থেকে আসলে আপনারা বলতে পারেন কিনা বা সেই প্রশ্ন করার সুযোগটা হয় কিনা। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, জি, কিন্তু সেই জায়গা থেকে বলতে কেউ পারেনি কেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা তো গলার কাটা হয়ে আছে সাংবাদিকদের জন্য? না বলে দুজন সাংবাদিক এই প্রশ্ন করেছেন, দুজন সাংবাদিক। একজন আপনার শুরুতেই প্রশ্ন করেছেন যে একদিকে যেমন আপনি উন্নয়নশীল হওয়ার কারণে আমরা গর্ববোধ করছি, কিন্তু আরেকটা ইমেজ তৈরি হচ্ছে কিনা যে জেলখানায় মত প্রকাশের কারণে মারা যায়, সেই প্রশ্নও কিন্তু করা হয়েছে। তা প্রধানমন্ত্রী যে জবাব দিয়েছিলেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে, বা তিনি এটাকে মনে করছেন যে খুব একটা প্রয়োজন অনুভব করেছেন, আপনার তার কথা মনে হয়েছে যে তিনি এটাকে পরিবর্তন, তার জায়গা থেকে উত্তর দিয়েছেন, কিন্তু সংশোধন, আবার একই সাথে একই দিনে প্রধানমন্ত্রী যেদিন সংবাদ সম্মেলন করেছেন উনি তো অনেকের দৃষ্টিভঙ্গির উপর ছেড়ে সেদিন দিয়েছেন। কিন্তু দৃষ্টিভঙ্গির উনি প্রধানমন্ত্রী তার কনটেক্সট জায়গা থেকে বলেছেন, কিন্তু সেদিনই সরকার একটা তদন্ত কমিটি করেছে। আমরা বরং মনে করি যে তদন্ত কমিটিটা কি ফাংশন করে সেটা দেখার বিষয়। জি, মোশাররফ হোসেন, আপনার বিশ্লেষণে জানতে চাইবো, সেক্ষেত্রে এই আইনের বিষয়ে আপনাদের একটু বক্তব্যটা জানার দরকার। মানে আপনারাও কি অনুভব করেন যে এরকম একটা আইন থাকা দরকার? কারণ কোনো সময় যদি ক্ষমতার হাত বদল হয় তাহলে তো তাদের সময় ছিল তো। জি, না এখন যে আমলি করেছে 2006 সালে আমলি করেছে। না 2006 সালে 32 ধারাটা আওয়ামী লীগ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক বৃন্দ এবং যমুনা টিভির দর্শক শ্রোতা। আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন, এখন আসলে আমরা কি আমাদের নৈতিকতার জায়গায় ঠিক আছি? আপনি শ্রদ্ধা ইশতিয়াক রিজা কেটিপুর সাংবাদিককে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কি বলেন? আমরা তো এও দেখি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার প্রশংসার বাণীতে তারা তাকে মানে সিক্ত করে ফেলে। সেখানে প্রশ্ন তো দূরের কথা, বরং নিজে কীভাবে আরো ঘনিষ্ঠ হবে সেই প্রক্রিয়া চলে, এটা তো আমরা দেখি। প্রশংসা কি করা অন্যায়? প্রশংসা করা একটা জিনিস, আপনার রিলিভেন্ট একটা জিনিসের উপর করবেন সেটা আলাদা জিনিস, কিন্তু আপনার স্টার্টিংয়ে যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বলি, আপনি এমনভাবে উত্থাপন করেন যে প্রশ্নটা কিন্তু ওখানে হারিয়ে যায়। মানে আপনি কত ঘনিষ্ঠ হবেন, আপনি কত সরকারের আজ্ঞাবহ হবেন, সেইটা যদি আগে প্রমাণিত করতে চান তাহলে তো আপনার সাংবাদিকদের অধিকার আদায় করতে আপনি পারবেন না। আজকে একটা কথা বলা হচ্ছে যে আপনি আজকে যে প্রশ্ন করছে ডিজিটাল নিরাপত্তা আইন, আমরা তো এর আগে যে কথাটি ইশতিয়াক রেজা ভাই বলেছে 57 আইনের ধারা আমরা ফরিদপুরে সাংবাদিক পূর্বের শিকদারকে তো আমরা গ্রেপ্তার হতে দেখেছি একজন মন্ত্রীর বিরুদ্ধে লেখার কারণে। তখন তো সাংবাদিকরা বহু আন্দোলন সংগ্রাম করেছে, খুব একটা কাজ হয়েছে বলে আমার মনে হয় না। পরবর্তী কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে বের হইতে হয়েছে। তো সুতরাং আপনাকে নৈতিক জায়গাটা আপনার ঠিক থাকতে হবে। আপনি একদিকে উন্নয়ন করছেন, ঠিক আছে, একটা উন্নয়ন তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। আফজাল ভাই বলেছে ডিজিটাল হয়ে যাচ্ছে, আমরা কি বিশ্ব থেকে বিচ্ছিন্ন কিছু? এই ডিজিটাল কি শুধু একা বাংলাদেশে হচ্ছে, না সারা বিশ্বে এটা এ থেকে বিচ্ছিন্ন বা আলাদা? সারা বিশ্বতে ঢেউটাই তো বাংলাদেশে আজকে পড়ছে। হয়তো আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছে বলে এই কৃতিত্বটা আওয়ামী লীগ দাবি করে, অন্য যদি কোনো সরকার থাকতো সেই কৃতিত্ব তো তারাও দাবি করতো। এইটা এমন কোনো কিছু না যে আওয়ামী লীগের নিজের ইনোভেশন, নিজের একটা আবিষ্কার, যে যার কারণে বাংলাদেশে এক্সট্রা একটা সুবিধা পাচ্ছে, সে বিষয়টা তো না। সেই দিক থেকেও তো আপনাকে বিশ্লেষণ করতে হবে। সেই বিশ্লেষণের জায়গা থেকে গেলে তো অনেকে এটাও বলে যে ঠিক আছে, মানে ডিজিটাল যে বাংলাদেশটা আসছে, যে কনসেপ্টটা সামনে আসছে, সেইটা তো আওয়ামী লীগ সামনে এনেছে, কিন্তু একটা অভিযোগ তো এটাও আছে যে বিএনপির সময় বিএনপি তো সাবমেরিন কেবল, সেইটাই না সেইটা পরিস্থিতি এখন আপনি একটা কথা বলছেন, আজকে একটা কথা বলা হচ্ছে বাংলাদেশে উন্নয়নশীল দেশে পদার্পণ করতে আমরা যাচ্ছি, কিন্তু আপনি আমাদের মতো বাংলাদেশের যে ঐতিহ্য, আপনি শুধু উন্নয়ন দিয়ে কি একটা দেশের ব্যারোমিটার মাপা যায়? উন্নয়নের সাথে গণতন্ত্র কোথায়? উন্নয়নের সাথে মত প্রকাশের স্বাধীনতা কোথায়? উন্নয়নের সাথে প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা কোথায়? সেগুলি তো আমরা প্রশ্ন করতে পারি। আইয়ুব খানের আমলে তো আপনার উন্নয়নের দশক পালন করেছিল, আপনার মনে আছে?
এখানে ইশতিয়াক রেজা ভাই আরো ভালো জানবেন যে উনি যে আইয়ুব খান তো সাংবাদিক উন্নয়নের দশক পালন করেছিলেন, সেই আইয়ুব খান কি এই দেশে টিকতে পেরেছিলেন? এখন আপনার উন্নয়নশীল দেশে আপনি যাচ্ছেন, হ্যাঁ, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি স্বাধীনতার 1973 সালের বাজেটের যে ভলিউম দেখেন আর 2020 সালের বাজেট কি এক হবে? জি, এটা কি এক হবে? বরং আপনি যে জিনিসটা আজকে লক্ষ্য করেন, আপনি যদি একটি আপনাকে একটা নিউজের দিকে আপনি দৃষ্টি আকর্ষণ করছি, বিবিসি একটি নিউজ পালন করেছিল, নিউজ করেছিল, আপনার নিশ্চয়ই হয়তো মনে থাকবে, যে বাংলাদেশ এখন গণতন্ত্র যে বাংলাদেশে নেই সেটা বোঝার তারা কিছু কম্পোনেন্ট বলেছে। তারা কি বলেছে? যে কোথাও যদি প্রশ্নবদ্ধ নির্বাচন হয় তাহলে বুঝতে হবে ওই দেশে গণতন্ত্রের ঘাটতি আছে। আমাদের দেশে এই অবস্থায় বিরাজ করছে। জনগণকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই যে কথাটি আজকে বলছেন যে মোস্তাক আহমেদের মতো একজন লেখক কেন মারা যাবে, আপনি কন্ট্রোলিং করতে চান, আপনি মানুষের মতামত প্রকাশটাকেও আপনি নিয়ন্ত্রণ করতে চান। এই জায়গা থেকে আমি প্রশ্নটা রেখে বিরতি দিতে না, আমি একটু শেষ করি আপনাকে। তারপর দেখবেন যে ভোটের অংশগ্রহণ কমে যাওয়া, এটা কিন্তু মানে গণতন্ত্রের এগুলি কিন্তু কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে ঘাটতি। আপনি দেখবেন সংসদে এক দল বাংলাদেশে এখন অন্য কি বিরোধী দল আছে? আপনি খুঁজে পাবেন না। নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রভাব, আপনি যে কথাটি বলেছেন যে মোস্তাক আহমেদেরা জামিন পায় না, অত হাজি জোসরাফদেরকে কখন মাফ করে দেওয়া হয়েছে জাতি এইটা জানে না, আইনমন্ত্রী জানে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না। এই বাংলাদেশে আমরা বসবাস করছি। মোশাররফ হোসেন, এটা বিরতি নেই, বিরতির পর ফিরে আসলে জানতে চাইবো যে সৈয়দ ইশতিয়াক রেজা যে সামনে প্রশ্নটা এনেছিলেন যে আসলে এই আইনটা আসলে কার উদ্দেশ্যে, এই আইনটি কাদের রক্ষা বা কাদের নিরাপত্তা দেওয়ার জন্য, মানে এই আইনটা দিয়ে কি আসলে এক ধরনের ভয় সংস্কৃতির কথা যে বলে অনেকেই, সেটাই কি সামনে আনার চেষ্টা বা দেখানোর চেষ্টা? আমি বিরতির পর ফিরে এসে আপনাদের বিশ্লেষণগুলো জানতে চাইবো, তবে তার আগে নেবো ছোট্ট একটা বিরতি, ফিরে একটু পর। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন 24 ঘন্টা। অ্যাডভোকেট আফজাল হোসেন, সরাসরি জানতে চাই আসলে এই আইনটাকে আপনার কি মনে হয়, কেমন মনে হয় একজন আইনজীবী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে? দেখুন, আইন তো সবসময় নাগরিক অধিকার জন্যই আসলে করা হয়, এবং যাতে কেউ বিনা অপরাধে বিভিন্ন রকম হয়রানির শিকার না হয়, অথবা এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে কাউকে হেনস্থা করা না যায়। এবং বাংলাদেশে তো অনেকগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে, যে দেখেন এই যে কোন নারী অনেক ধরনের ঘটনা ঘটছে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে কি আপনি পরে কুমিল্লা মুরাদনগর ঠেকানো গেছে? না, যাই হোক, আমি শেষ করি। আপনি যদি করেন, আমি হ্যাঁ, এই প্রশ্নগুলো আছে, কিন্তু তাহলে প্রশ্নটা সেখানেই থেকে যায় যে এই আইনের ব্যবহারটা কীভাবে হবে সেই ব্যাপারে সচেতন থাকতে হবে, এবং সেই জায়গাটায় কোনো ব্যত্যয় আছে কি না সরকার হিসাবে সেটি তো অবশ্যই খতিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। এবং আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি অবশ্যই মনে করব যে যারা এই আইনের যদি কোনো প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো অবহেলা অথবা কোনো রকম কোনো বিষয় থাকে, তাচ্ছিল্য থাকে, এইটি বিবেচনা। কিন্তু আইনটার মধ্যে বহু জায়গায় অপব্যবহারের সুযোগ দেওয়া আছে। আপনি 57 জায়গায় গিয়ে দেখবেন যে যে এই দায়িত্ব পালন করবেন তার জন্য আবার সরল বিশ্বাসে কৃতকর্মের জন্য তাকে মুক্তি দেওয়া আছে, যে তার বিরুদ্ধে কোথাও দেওয়ানি, ফৌজদারি মামলা কোনো আইনগত নেওয়া যাবে না। তো তাকে তো ঠিক আছে, আমি সমস্ত কিছুই মানলাম, আইনে তো অনেক কিছু লেখা থাকে, বইয়ের ভাষা সমস্ত আইন আবার সেটা প্রয়োগ হয় না। কিন্তু বাস্তবতা হলো যে আজকে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির মানুষরা সবসময় কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে একটা এক্সাম্পল দিলে আমি আপনাকে বলতে পারি, ওনার আফজাল সাহেবের জন্য সুবিধা হবে। 2020 সালের 26শে মে করোনা মহামারীর মধ্যে পরিবহন চালানো নিষেধ ছিল, সরকারি নিষেধাজ্ঞা ছিল। সেটা অমান্য করে বাস চালানোর একটা রিপোর্ট করেছিল একটা পত্রিকার স্থানীয় প্রতিনিধি, তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হলো। কিন্তু নিষেধাজ্ঞা এবং মামলাটা করলেন পরিবহন নেতা, পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখলো। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যে বাস চালালো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। যাই হোক, আমি ওই প্রসঙ্গে আসছি। আর যেটা হলো যে
আওয়ামী লীগের তাহলে আইনটার প্রয়োগটা? না আওয়ামী লীগের রাজনীতি নিশ্চয়ই মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির যে মানুষ তাদের বিরুদ্ধে না, এবং সবসময় কিন্তু এই ধরনের মানুষদেরকে আওয়ামী লীগ সবসময় সম্মান কিন্তু করে মুক্ত তাদেরকে, বুদ্ধির হ্যাঁ, মানুষ, এবং মুক্ত সেই কিন্তু চিন্তার তারা মানুষ কিন্তু তারাই কিন্তু বলতে শুরু করেছে যে তাদের চিন্তার মধ্যে এক ধরনের প্রতিবন্ধকতা আসছে, তাদের লেখার মধ্যে এক ধরনের প্রতিবন্ধকতা আছে, তারা সেলফ সেন্সরশিপের মধ্যে ঢুকে গেছে। সুলতানা কামাল এমনও বলছেন যে কে কতটুকু বললে তার নিরাপত্তা থাকবে, সে সবাই সবকিছুর একটা ব্যারোমিটার ঠিক করে নিয়েছে। সেক্ষেত্রে কি দাঁড়ালো? না, আমি যেটা বলতে চাই যে দেখেন, এখানে তো আমার বন্ধু সাংবাদিক ইস্তিয়াকরা যা এখানে উপস্থিত আছেন, মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, যে হুমায়ুন কবির বালু, হারুন রশিদ থেকে শুরু করে কত সাংবাদিকদের হত্যা করা হয়েছে, এবং সাংবাদিকরা একসময় কিন্তু প্রেস ক্লাবে বলছে যে বিচার চাই না, বিচার পাই না, তাই বিচারটা আমরা চাচ্ছি না, এবং সাংবাদিকদের একবার শত্রু ভাবাপন্ন করা হলো। আমি বাংলাদেশ সংবাদ সংস্থা ওই সময় ছিলাম, তখন কিন্তু একসাথে হারুন হাবিব থেকে শুরু করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে কি বন্ধু ভাবাপন্ন করা হলো? না, অনেক রকমের সাংবাদিকদের কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। সুতরাং চাকরিতে এখনো যাচ্ছে অনেকেরই। না এখনো যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে যে এই যে আমাদের মোশাররফ সাহেব বললেন যে তাদের এই সব ব্যাপারে খুব কনসার্ন, কিন্তু আমি দেখি যে ডিজিটাল যে এই যে তিনি কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসা করা হচ্ছে, অথবা প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা প্রশংসাসূচক বক্তব্য রাখছে, সেখানেও তাদের আপত্তি, অথবা এই যে মানে ওনার আপত্তির জায়গাটা হচ্ছে ঠিক আছে প্রশংসা করুন, কিন্তু যৌক্তিক প্রশ্নটাও সামনে নিয়ে আসুন। যাই হোক, আমি আসবো আপনার কাছে। আমি একটু সৈয়দ ইস্তেকরাজ আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়ে তো আমরা লক্ষ্য করছি যে শুধু সাংবাদিকরা সোচ্চার হচ্ছেন, বা মাঠে যারা বিরোধী পক্ষ আছে বা যারা অনুভব ফিল করছেন যে তারাই বলছেন, কিন্তু আরও তো অনেকেই আছেন। একজন লেখক মারা গেছেন, সেই জায়গা থেকে লেখকদের কতটুকু আসলে প্রতিবাদ আমরা পেলাম, সংস্কৃতি কর্মীরা তারা কতটুকু এগিয়ে এলো? মানে সব দায়িত্ব আমার কাছে যে হিসাবটা আছে, 2000 এই পর্যন্ত গত বছর প্রায় 1000-এর উপরে মামলা হয়েছে। এর মধ্যে ধরেন যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে, কিন্তু ইউটিউবে যে ওয়াজ নেওয়ার উস্কানি হয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে, আপনি দেখবেন কোনো মামলা কিন্তু কোথাও হয়নি। তার অর্থ হলো এখানেও কিন্তু একটা চয়েসের ব্যাপার আছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকরা শুরু থেকে আপত্তি করেছে, সেই আপত্তি গ্রাহ্য হয় নাই, সাংবাদিকরা হয়তো এই জায়গায় জয়লাভ করতে পারে নাই। কিন্তু আমার অবাক লাগে এরকম একটা আইনজীবীরা কোনো কথা বলছে না। আইনজীবীরা তো আইনের শাসনের কথা বলবে, ন্যায্যতার কথা বলবে। আমি দেখছি লেখক, একজন মুস্তাক আহমেদ একজন লেখক ছিলেন, কিন্তু লেখকদের কোনো প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাম সংগঠনগুলো প্রতিবাদ করছে। সংস্কৃতি কর্মীরা সাংঘাতিকভাবে কিন্তু এই আইন দ্বারা নিগৃহীত হচ্ছেন প্রান্তিক পর্যায়ে। সবচেয়ে বড় সমস্যাটা হলো ঢাকার বাইরে যখন কোনো ঘটনা ঘটছে আপনি জানতে পারছেন কম, এবং যেহেতু একটা মাত্র আদালত, আপনাকে পরে ঢাকায় এসে হাজিরা দিতে হচ্ছে, খুঁজতে হচ্ছে, এবং নন বেলেবল কেস, এবং প্রথমে ট্রেস করা যাচ্ছে না যে কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। যেমন শফিকুল ইসলাম কাজলের ঘটনাটাই যদি দেখেন, মামলা দায়েরের পরে নিখোঁজ হচ্ছেন, 53 দিন আটক ছিলেন, তারপরে মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছেন। জি, কিন্তু বলছে না কেন লোকজন, মানে যাদের কথা আপনি বললেন তারা বলছেন না কেন? কি কারণে? যে সবাই কি এক ধরনের ভয়ের মধ্যে আছে, নাকি সেক্ষেত্রেও আওয়ামী লীগ বিএনপি নানা রঙের রঙিন একটা তো বিভাজিত সমাজ আমাদের আছেই, সেটা তো আছেই। আরেকটা আমার কাছে যেমন মনে হচ্ছে যতক্ষণ তাকে না স্পর্শ করছে সে মনে করছে না যেটা তাকে কোনো, এবং এটা বোধহয় একটা বড় পরিবর্তন। বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মানুষকে লেজি থিঙ্কার্স বানিয়ে ফেলছে, এবং সেটাই হচ্ছে কি না, সেই সোশ্যাল মিডিয়ার ব্যাপক দাপটে আমরা হয়তো চিন্তা করার জায়গাটাই হারিয়ে ফেলেছি হয়তো। জি, আমি মোশাররফ হোসেন আপনার কাছে, মানে আপনি এই লাস্ট আপডেটটা দেখেছেন কিনা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আজ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে? এটা তো মানে আওয়ামী লীগের একটা কি নেত্রী পরিষদ আছে, ওনারা তো রেডি আছে যে কোনো সব মামলা করার। রমনা থানায় মামলা হয়েছে, যে কোনো সব মামলা করার জন্য রেডি আছে। এটা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতৃবৃন্দের নামে এটা প্রতিনিয়ত হচ্ছে। এটা সরকারের পৃষ্ঠপোষকতা, এটা নিয়ে আমরা কোনো অডিট না, এটা এরভাবে হতেই থাকে। এখন যে কথাটি আপনি একটা জায়গায় আসেন, আপনি বললেন যে দেশে এই যে আজকে মোস্তাক আহমেদ মারা গেছে, লেখকরা কেন জেগে উঠছে না, সাংস্কৃতিক কর্মীরা কেন জেগে উঠছে না, সাংবাদিকরা কেন জেগে উঠছে না? এটার কারণ হলো কে তার বেনিফিশিয়ারি, যে সবাই তো বেনিফিশিয়ারি। আমি এখন প্রকাশ্য হয়তো বললে কেন অনেকের হয়তো শত্রুতে পরিণত হয়ে যাব, কিন্তু কে তার নিজের স্বার্থের বাইরে আছে আপনি বলেন? দেশের পক্ষে, জাতির পক্ষে কয়জন কথা বলে? আজকে মুক্তিযুদ্ধ আমরা করেছি, এর অর্থ এই যে আপনার মুক্তিযুদ্ধকে পুঁজি করে আপনি সবকিছু হজম করে নেবেন? আজকে তো বাংলাদেশটা এই জায়গায় দাঁড়িয়েছে। আপনি যদি সরকারের পক্ষে কথা বলেন তাহলে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর আপনি যদি কেন মোস্তাক আহমেদকে হত্যা করা হয়েছে কারাগারে সেটা যদি বললে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি, আপনি জামাতের দোসর।
এই জায়গায় তো দেশটা আজকে দাঁড় করা। কিন্তু এই অভিযোগটাও আছে যে ধরেন আপনি যে সিটে বসে আছেন এবং আফজাল ভাই যে সিটে বসে আছে, এখন যদি ক্ষমতার পালাবদল হয় এবং সিট পরিবর্তন হয়, তাহলে আপনি যে কথাগুলো বলছেন সেটা আফজাল ভাই বলবে, আফজাল ভাই যে কথাগুলো বলছে সেটা আপনি না, কিন্তু কোন কথার ন্যায্যতা কতটুকু আপনি সেটা দেখবেন। মানে সময় বুঝে এই যে আপনি বলছেন আজকে, আপনি যে একটা বলছেন কেন প্রতিবাদ হচ্ছে না? নিজস্ব লজিক। না, আজকে আপনি একটা জিনিস দেখেন যে কেন আজকে প্রতিবাদ হচ্ছে না, কারণ সারা দেশে এমন একটা ভয়ের সংস্কৃতি চালু করেছে। এই যে কথাটি ইস্তেক ভাই বললো যে কাজল একজন সাংবাদিক, তাকে আমি বলি আমরা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, কাজলের মতো একজন লোক বাংলাদেশ থেকে হারিয়ে গেল, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে, গুম হয়ে গেল। তাকে ইন্ডিয়ার ওপারতে সে ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে এই হিসাবে তাকে ধরে নিয়ে আসা হয়েছে। তাহলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের সিকিউরিটি ফোর্স কি করেছে? আজকে সেই প্রশ্ন কি কেউ উত্থাপন করেছে? এই সাহস কিন্তু কারো নেই। জি, আমি থামাই, এই সাহসটা কিন্তু কারোই নেই। জি, আসলে আমি থামাই এটা বিরতি নেই, বিরতির পর ফিরে আসে আসলে কি ধরনের ভয় সংস্কৃতি আওয়ামী লীগ চালু রাখতে চায় কিনা, বা এটাই সামনে রেখে বা এটাকেই স্টাবলিশ করতে গিয়ে এগুলো আনছে কিনা সামনে, সেই প্রসঙ্গ নিয়ে নিশ্চয়ই বিশ্লেষণ দেবেন। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার কাছে জানতে চাই যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে সরকার এক ধরনের ভয় সংস্কৃতি বজায় রাখতে চায় কিনা, যে অভিযোগটা সবাই করছে, সব জায়গা থেকে আসছে, এমনকি বিরোধী পক্ষ যারা মাঠে নামছে তাদেরকে আজও যদি আপনি লক্ষ্য করেন যে বিএনপি সহ এর আগের দিন যদি দেখেন বাম দলগুলো যখন মাঠে নেমেছে প্রতিবাদ জানাতে, কাউকে ঠিক মাঠে থাকতে দেয়া হচ্ছে না। কারণটা কি? কেউ কি প্রতিবাদ জানাতে মাঠে নামতে পারবে না? না, দেখুন, মানে এটা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের প্রশ্ন এখানে জড়িত। এবং আওয়ামী লীগ যেহেতু সরকারে আছে, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, এরা কিন্তু সম্পদের নিরাপত্তা দেওয়া, এটা তো তাদের দায়িত্ব। এবং বিএনপি, অন্য রাজনৈতিক দলের কথা আমি ঠিক বলছি না, যে বিশেষ করে বিএনপি, জামাত, এই ধারার যারা রাজনীতিটা করে, তারা কিন্তু একবার ধ্বংসাত্মক পরিবেশ তারা তৈরি করে। আমি দেখেছি যে তাদের বিএনপি অফিসের সামনে হয়তো কোনো রকম প্রভোকেশন নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে তারা উত্তেজিত হয়ে আগুন জ্বালাই দিল, এবং সেখান থেকে কিন্তু মিডিয়ার গাড়িও রেহাই পায় না। আমি দেখেছি যে এটিএন বাংলার গাড়ি দাউদাউ করে চলছে। মানে কি কারণে তারা এরকম করে? আবার মানে পুলিশ ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেওয়া হয়, এরকম ঘটনা তারা ঘটিয়েছে। এই ঘটনাগুলো ঘটছে। আবার প্রেস ক্লাবের সামনে এসে দেখলাম যে পুলিশ মারতে মারতে প্রেস ক্লাবে ঢুকে গেল, প্রেস ক্লাবে মারতে মারতে ঢুকে যাওয়া, পুলিশ ঢুকে যাওয়াটাকে না, হ্যাঁ, সেগুলো এখন ধরেন বাংলাদেশের, আমরা যেহেতু ছাত্র রাজনীতি করছি, মোশাররফ সাহেব রাজনীতি করেছে, ইশতিয়াক সেও তো পাশাপাশি ছিলাম আমরা, তো আমরা জানি মানে বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য বলেন অথবা এটা খারাপ বলেন, এটি বাংলাদেশের এই যে আজকের যে দৃশ্য, এটি কিন্তু আমাদের চেনা দৃশ্য। এবং এটি কিন্তু আজকে বিএনপি কিন্তু সময় এবং মানে কারণ এটি একটু গুরুত্বপূর্ণ। এই সময় বাংলাদেশ যখন একটা উন্নতি সমৃদ্ধি আধুনিক বাংলাদেশের দিকে যাত্রাপথে আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাশ দৃশ্যমান উন্নয়ন হচ্ছে, মানুষের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে। জি, মানে কোন সময় বিএনপি আন্দোলন করবে? না, আন্দোলন তো করবে না, আন্দোলন করুক, বিএনপি আন্দোলন করার তো একেবারে রাইট আছে, কিন্তু তাদের আন্দোলনটি মানুষ গ্রহণ করছে কিনা। ওই যে একটু আগে মোশাররফ সাহেব বললেন যে দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বললেই নাকি সেটা বিএনপির পক্ষে কথা বলে, আসলে বিষয়টি তা না। দেশের পক্ষে মানুষের পক্ষে তো আওয়ামী লীগও দেশের পক্ষে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, ডিজিটাল সিকিউরিটি আইনের বিরোধিতা করে এই যা ঘটনা ঘটছে সেটার প্রতিবাদ জানাতে না মাঠে নেমেছিল, সমস্যাটা কোথায়? এটা একটা মানে হঠাৎ করে বিএনপির তো এখানে আমি যেটা মনে করি যে বিএনপি এখানে একটা মানে তারা একটা স্পেস খোঁজার চেষ্টা করছে, তাদের তো আসলে কোনো ইস্যু নাই। মানে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে সরকার, আওয়ামী লীগ সরকার এমন কোন সেক্টর, এমন কোন মানুষের উন্নয়ন করে নাই যাতে বিএনপির আন্দোলন করার প্রয়োজন আছে। বিএনপি মানুষের জন্য কোন আন্দোলন করছে বলে মানে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনটা তো করছে, এবং সেটি মানে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করাটা কি অপরাধ তাদের জন্য? না, ক্ষমতায় যাবে অবশ্যই ঠিক আছে, কিন্তু ক্ষমতায় বিএনপিকে মানুষ নেবে কিনা সেটা তো একটা ব্যাপার। কারণ বিএনপি ক্ষমতায় গিয়ে বাংলাদেশের যে অবস্থাটা তৈরি করেছিল, বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গিয়েছিল, বাংলাদেশ রাষ্ট্রের যে একটা চরিত্র, মুক্তিযুদ্ধের চেতনা, একটা অসাম্প্রতি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই জায়গা থেকে বিএনপি একটা জঙ্গিবাদী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, এবং কোনো মানে অনেক ক্ষেত্রে তারা সফলও হয়ে গিয়েছিল, এবং শাহেখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের মতো মানুষ সৃষ্টি করেছে। সুতরাং এই কাজগুলো যখন বিএনপি করে, তখন তাদেরকে আবার বাংলাদেশের মানুষ ক্ষমতায় এনে আবার এইরকম
একটা তাদের সময়ের দিকে ধরা হয়েছিল। মানে কারবালার সৃষ্টি করবে এই বাংলাদেশে, এইটি তো আসলে দেশের মোশাররফ মানুষ হোসেন, চায় না। আপনার কাছে জানতে চাইছি। আসলে আফজল ভাই যে কথাগুলি বলেছে তার নিজের কথাগুলির মধ্যে নিজেই একটা দ্বন্দ্বে জড়িয়ে গেছে। দেখবেন যে বিএনপি আন্দোলন কিভাবে করবে এই সরকার, দেখবেন আমি একেবারে নর্মাল একটা বলি, আগে আমরা কোথায় জনসভা করতাম? পল্টনে। আওয়ামী লীগ ক্ষমতা এসে পল্টন জনসভা বন্ধ, নির্ধারিত জায়গা দিল কোথায়? মুক্তাঙ্গন। মুক্তাঙ্গন বন্ধ। কোথায় জায়গা দিল? প্রেস ক্লাব। এখন প্রেস ক্লাবও বন্ধ, তাহলে মানুষ কোথায় কথা বলবে? আচ্ছা, আপনার মনে আছে যে আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদেরকে কয়েক গজ জায়গার মধ্যে কনফাইন করে রাখা হয়েছিল? আপনারা তো- 23 বঙ্গ আপনারা তো- প্রতিদিন আপনারা তো- মানুষ কয়েক গজের রাস্তা। না, 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 আমি একটু বলি, আফজল ভাই, আমি একটু বলি। কাঁটাতারে বেড়া দিয়ে না, আফজল ভাই, তার আমি বলি। মধ্যে আমাদের না, না, নেতাদের কিভাবে মারা আফজল হয়েছিল? ভাই, আপনি তো একটা আমাদের- রাজনৈতিক দল, না, না, আপনাকে কাঁটাতালের বেড়ার মধ্যে দিয়ে দিয়ে প্রতিবাদ করার মতো তারপরে- সুযোগ দেয়। আর আপনি তো একটা রাজনৈতিক দলের মোহাম্মদ নাসিম কার্যালয় সহ 3 আমাদের বছর বন্ধ নেতাদেরকে করে কিভাবে রেখেছেন। টর্চার করা হয়েছিল সেই ছবিগুলো না, এখন না, দেখেন তো। আপনি তো একটা গণতান্ত্রিক দল বিএনপি যেটা নিবন্ধন আছে সেই দলটার কার্যালয় 3 বছর আপনি পুলিশ দিয়ে বন্ধ করে রেখেছেন। এটা কোন ধরনের গণতন্ত্র? এটা কোন ধরনের গণতন্ত্র? আর বলছেন আপনারা জনগণের জন্য কাজ করেন। জনগণের জন্য, হ্যাঁ, কাজ তো আপনারাই করেন, জনগণ ভোট দিতে হয় না। জনগণের মতামত দেওয়ার মতো কোনো জায়গা নেই। জনগণকে আজকে আপনারা এমন একটা ভয়ের সংস্কৃতির মধ্যে রেখেছেন যে জনগণ হাত পা বেঁধে আপনি বলেন যে সাঁতার কাটেন, এমনি একটি জায়গায় আজকে জনগণকে এই রেখেছেন। কারণে কি বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন করতে যাবে স্থানীয় না? সরকার নির্বাচন কিভাবে যাবে? আজকে আপনি দেখেন, কদিন আগে তো গিয়েছিল নাকি? হ্যাঁ, আমরা আওয়ামী লীগের চরিত্রটা উন্মোচন করার জন্য আমরা গিয়েছিলাম। জেতার জন্য না? হ্যাঁ, না, আমরা তারা যে ভোট চোর, তারা যে কোনো নির্বাচন বাংলাদেশে করতে দেয় না, প্রশাসনকে যন্ত্র দিয়ে যে তারা ইলেকশন সম্পূর্ণ করে, এই জিনিসটা বাংলাদেশে মানুষকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। না, বাংলাদেশের কারণ আমরা ভোট বারবার চুরির যে বলেছিলাম, ইতিহাস, সেটা BNP আমরা চেয়ে কেউ বারবার প্রকাশ করে বলেছিলাম, দেয়। হানা ভোট থেকে শুরু করে 2018 কি না করেছে এই BNP? আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে দেন। আওয়ামী লীগ আসলে কোনোদিন, এটা যদি আপনি একেবারে তাত্ত্বিক বিশ্লেষণে একদিন একটা টকশো বলেন, আওয়ামী লীগের মতো দল কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনোদিন করে না। আমি একটা প্রমাণ দিয়ে আপনাকে দেখা দিতে পারবো। এবং বিএনপি তো জন্মই গণতান্ত্রিক ভাবে হয় না। কারণ এটা BNP গণতন্ত্র হবে না। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। এবং উচ্ছিষ্ট আপনারা তো BNP বাকশাল কায়েম করে এক দল চালু করেছেন। বিএনপি তো সেখানে বহুদল গণতন্ত্র দিয়েছেন। আজকে যে আওয়ামী লীগ নামটা উচ্চারণ করেন, এইটাও জিয়া আর রহমানের দেওয়া। বিএনপির বহু দলের এইটাও কি জিয়া আছে? রহমানের দেওয়া। ব্যাংচোর, ডাকাত, সমাজের খারাপ আরে এই মানুষগুলোকে সমাজে এনে তো আপনাদের সব বিএনপি করা হইলো। খালেদ তাই ইব্রাহিম না? কি বলেছে? খালেদ ইব্রাহিম এই যে কিছুদিন আগে মারা গেছে ৭১ ভদ্রলোক, ৭৫ যে আপনারা সবই ব্যাংকগুলিকে BNP। আজকে বলেছেন বাংলাদেশ অর্থনীতি খাতে, বাংলাদেশ ব্যাংকে টাকা আছে? আজকে যে ছেলেটা জন্মগ্রহণ করছে 24,000 টাকার লোন নিয়ে সে জন্মগ্রহণ করছে, আপনি বলছেন আমি উন্নয়নশীল দেশে চলে গেছি। আজকে আমাদের ব্যাংকগুলি দেউলি হয়ে গেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলি আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, দুর্নীতি কমিশন, আজকে সবকিছুর আপনার ধ্বংস তার মানে করে গভর্নমেন্ট দিয়েছেন। থেকে যেসব ডাটা সামনে নিয়ে আসে, মানুষের মাথা পিছু আয়ের যে কথা বলা হয়, যে অবকাঠামোগত যে উন্নয়নগুলো হয়, সেগুলোকে আপনি বিশ্বাস করেন না? বা হতে পারে আপনি এটা তো চলমান প্রক্রিয়া, আমি তো অস্বীকার করছি না, আপনি তো হিসেবে চলমান দেখছেন। প্রক্রিয়া। আপনি যখন এখানে চাকরিতে ঢুকেছেন, আপনার যে বেতন ছিল, আজকে যদি আপনি 20 বছর চাকরি করেন, আপনার বেতন বাড়বে না? না এক জায়গায় আপনি বসে থাকবেন? কিন্তু এক জায়গায় চলমান স্থির বসে প্রক্রিয়া সব থাকবেন? ক্ষেত্রে হয়। এটা তো বিদ্যুতের চলমান ক্ষেত্রে কি প্রক্রিয়া। হয়েছিল? বিদ্যুৎ আমরা যারা রেখে এসেছিলাম তার চেয়ে কত বিদ্যুৎ কমে কিন্তু গিয়েছিল। বিদ্যুতের মূল্যটা কত তাহলে বাংলাদেশ খাদ্য দিয়েছে? উৎপাদন হয়েছে। আপনি 12 বছরে 70,000 কোটি টাকা আপনার নেতা কর্মীদেরকে দিয়েছেন রেন্টাল, কুইক রেন্টালের জন্য। তাছাড়া বাংলাদেশে এখন এই কথাটা আমরা অনেকে বলে না, এই বাংলাদেশে 3 বার ইন্ডিপেন্ডেন্ট অর্ডার জারি হয়েছিল, এই আওয়ামী লীগ করেছে। একবার রক্ষী বাহিনীকে রক্ষার জন্য, একবার শেখ মুজিবের হত্যাকাণ্ডে মোস্তাক আহমেদ দিয়েছিলেন, আর এই বিদ্যুতের যাতে কোনো বাংলাদেশে বিচার না হয় তার জন্য তারা ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে। তারা গণতন্ত্রের কথা বলে। জি, এই 3টা বার ইন্ডিপেন্ডেন্ট ক্লিন হেডের সময় কি হয়েছিল? কে কোনো সেখানে ইন্ডিপেন্ডেন্ট অর্ডার দেওয়া হয়নি? অবশ্যই দেওয়া হয় নাই। আমরা ইতিহাস দেওয়া হয় নাই, আমি তো বললাম, আমি চ্যালেঞ্জ আরে করলাম, দেওয়া আপনাকে হয়েছে ভাই। দেওয়া হয় নাই, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম। চ্যালেঞ্জ নিয়ে না। দেওয়া হয় নাই, উল্টো করা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। রিফিল করা হয়েছে সেটা, যে না, যে কোনো না, লোক না, না। ভুক্তভোগী যদি কেউ চায় সেটা বিচার মামলা করতে পারবে, স্পষ্ট আমি বললাম আপনাকে, এই লাইভে আমি বললাম। জি, সৈয়দ ইশতিয়াক রেজা, একটা তো বিভাজন দৃশ্যমান, কিন্তু আমি আবারও আমাদের প্রসঙ্গে আসতে চাই, বিশেষ করে সংবাদ মাধ্যমে সাংবাদিকদের। এখন এই প্রশ্নটা খুবই বলেন যে অনেকে, যে একজন কিশোর, একজন মুশতাককে মৃত্যুর পথ দেখিয়ে, কিংবা একজনকে কাজলকে হয়রানি চূড়ান্ত করে আসলে আপনার মতো বা আরও যারা সাংবাদিকরা আছে তাদেরকে কি খোলসে ঢুকিয়ে ফেলার চেষ্টা কি আসলে সার্থক হয় কিনা? না, এগুলো সার্থক হয় না। দেখেন, পৃথিবীটা এখন এত ওপেন, আপনি এখানে পারছেন না তো আপনি তো আরেক জায়গা থেকে করবেন। বাংলাদেশে আপনি লিখতে না পারছেন, বাইরে আরেক জায়গাতে করছেন। বরং উল্টো যেটা ঘটে সেটা হলো কি, দেশের ভাবমূর্তি নষ্ট হয়, সরকারের নানা ভালো কাজও প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় কিন্তু এই সমস্ত কারণে। এবং ফলে আপনি যেটা শুরুতে বলেছিলেন যে উন্নয়ন হয়েছে, উন্নয়নশীল দেশে চলে গেলাম, কিন্তু আবার এই প্রশ্নটা দাঁড়িয়ে গেল। সুতরাং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে, যারা আইন প্রণয়ন করেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের ভাবনার জগতে একটা পরিবর্তন আসা প্রয়োজন আছে বলে মনে হয়।
আপনি দুজনের যে তর্কটা আপনি দেখলেন, এই তর্ক তো করে আসলে আপনি কোনো সামনে এগোতে পারবেন না, এবং এটা আনএন্ডিং একটা তর্ক, অন্তহীন একটা তর্কের মধ্যে দিয়ে আমরা আছি। কিন্তু বাংলাদেশকে যদি সত্যি সত্যি আমরা সামনের কাতারে নিয়ে যেতে চাই, একটা বড় অর্জন হলো যে এরকম একটা বিভাজিত দেশে আমরা এই অর্জনটা করেছি। কিন্তু আবার এই বিভাজিত দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে আপনাকে তো রূপান্তরের যে কৌশল, সেখানে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে কিছু বেসিক জায়গায়। বেসিক জায়গার একটা নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ, বেসিক জায়গার একটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের কথা বলার জায়গা, বেসিক জায়গার একটা হলো ভালো নির্বাচন ব্যবস্থা, বেসিক জায়গার একটা হলো ভালো প্রশাসনিক দক্ষতা, সুশাসন। সুতরাং এই জায়গাগুলো আমাদের যে যেখানেই আছে না কেন তাদের নিশ্চয়ই। আপনি মনে করেন না আওয়ামী লীগ একটা লম্বা সময় ধরে ক্ষমতায় আছে? আপনি যে প্রশ্নগুলো তুললেন, যে বেসিক জায়গাগুলো, নির্বাচন বলেন, সুশাসন প্রতিষ্ঠা বলেন, সেই জায়গাতে আসলে কাজ করার জন্য যথেষ্ট সময় আসলে দলটি পেয়েছে। আমি তো আপনার এবং সাথেই ডিজিটাল বলেছিলাম, সিকিউরিটি একটা আমি আপনার সাথেই বলেছিলাম যে 2018 সালের নির্বাচনের পরে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি বলবো আওয়ামী লীগের জন্য সুবর্ণ সুযোগ। আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ এক জায়গায় এসে দাঁড়িয়েছে প্রথমবারের মতন কোনো রাজনৈতিক দলের জন্য। তার চ্যালেঞ্জ হলো সে নিজে, কারণ বিরোধী দল বড় চ্যালেঞ্জ দিতে পারবে না তাকে, তারা খুবই দুর্বল, সংখ্যা অত্যন্ত অল্প সংখ্যক নিয়ে পার্লামেন্টে গিয়েছে। আওয়ামী লীগের জন্যই সুযোগ যে তারা আবার ডেলিভারিটা করতে পারবে, সুশাসন ডেলিভারি করতে পারবে, মানুষের চাওয়া পাওয়ার অধিকারটাকে মেটাতে পারবে, এবং বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে মানে আপনি যেভাবে সুযোগটা দেখছেন, অনেকে তো সেই সুযোগটা নাও দেখতে পারে, কারণ যে দলটি আপনার 5 জানুয়ারি নির্বাচনটি করেছে জানি এত প্রশ্ন, সেই দলটি আবার 30 ডিসেম্বর নির্বাচন করেছে যেটা আরো মহাপ্রশ্ন, তারপরেও কিভাবে অনেকেই বিশ্বাসটা ধরে রাখবে? বাস্তবতা হলো সে ক্ষমতায় আছে, সুতরাং সে তার জন্য সেই সুযোগটা আছে, সুযোগটা সে কাজে লাগাবে কিনা। জি, যদি অ্যাডভোকেট আফজাল যদি 30 সেকেন্ড বলেন, তারপর আমি শেষ করতে চাই। না, আসলে এই যে আলোচনা এই পর্যায়ে যেটা হয়েছে, ইশতিয়াক রেজাত নিশ্চয়ই একটা সজ্জন ব্যক্তি, এবং তিনি যে ধরনের কথা বলছে, বাংলাদেশের সমাজ ব্যবস্থা কি ওই জায়গাটায় আছে? ওই যে একটা কবির ভাষা আছে না, অমর কাব্য লিখিও বন্ধু যাহারা আছো সুখে, আমরা কি সুখে ছিলাম? এই দেশেই তো 21শে আগস্ট হয়েছে, এই দেশেই 15ই আগস্ট হয়েছে, এবং বিভাজিত সমাজ প্রতিষ্ঠাতা এই দেশে হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা একটা অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছিল, সেখানে জামাত, বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে ক্ষমতায় এনে এই যে সমাজটাকে বিভাজিত করা হলো, তার দায় দায়িত্ব বিএনপিকে অবশ্যই গ্রহণ করতে হবে, এবং সেই জায়গায় বিএনপি যদি বোধোদয় না হয়, এবং আমি তো নিশ্চয়ই আমার মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করতে পারি না, তবে এই বাতাসে তো তাদের নিঃশ্বাস ভেসে বেড়ায়। সুতরাং সেই বাংলাদেশটাকে অবশ্যই চেতনা ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ মোশাররফ হোসেন এবং সৈয়দ ইশতিয়াক রেজা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। প্রিয় দর্শক, আজ আমরা যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টার আপাতত ইতি টানছি। আজ থেকে শেষ হয়ে যাচ্ছে 24 ঘন্টার দীর্ঘ 7 বছরের পথ চলা। এই দীর্ঘ সময়ে আমরা চেষ্টা করেছি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, অপরাধ সহ নানা বিষয়ে নির্মোহ বিশ্লেষণ করতে। একটা দীর্ঘ সময় টাইটেল স্পন্সর হিসেবে থাকার জন্য বিএসআরএমকে আন্তরিক ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা সামনে এবং নেপথ্যে থেকে সার্বিক সহযোগিতা করেছেন কিংবা অতিথি হয়ে মূল্যবান বিশ্লেষণ করেছেন। সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ। শুভরাত্রি।